দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বাস্তুচ্যুতদের লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজা শিশুদের চোখের আলো কেড়ে নিচ্ছে ইসরায়েলের সেনারা। তুরস্কের ভয়ঙ্কর পদক্ষেপ, উত্তেজনার মধ্যে যুদ্ধজাহাজ পাঠালো পাকিস্তানে। আতঙ্কে ভারত, বাংলাদেশ পাকিস্তান সীমান্ত নিয়ে নতুন পরিকল্পনা। যুক্তরাষ্ট্র রাশিয়াকে হার মানাবে চীনের নতুন যুদ্ধবিমান। ভারতের একাধিক সামরিক ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানি হ্যাকাররা। এবং ভারত ও পাকিস্তানকে উত্তেজনা কমানোর আহ্বান রাশিয়ার। বাস্তুচ্যুতদের লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েল। অবরুদ্ধ গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েল। গত কয়েক সপ্তাহে পৃথক সব হামলায় ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন শিশুও ছিল। ৫টি পৃথক হামলায় গাজার গুরুত্বপূর্ণ সব শরণার্থী শিবির জাবালিয়া, বেতলাহিয়া এবং মাওয়াসি অন্তর্ভুক্ত ছিল। এদের মধ্যে মাওয়াসি শরণার্থী শিবিরকে ইতোমধ্যেই মানবিক অঞ্চল বলে ঘোষণা করা হয়েছে। গত মাসে ১৭ এপ্রিল গাজার এক সময়ের বিনোদন পার্ক খান ইউনুসের মাওয়াসি শরণার্থী শিবিরে ড্রোন হামলা চালানো হয়। এই হামলায় আবু আল রুস ও পরিবারের অন্তত ১০ জন সদস্য নিহত হয়, যার মধ্যে ৩ জন মহিলা এবং ৫ জন শিশু ছিল। হামলার স্থান থেকে পাওয়া ফুটেজে দেখা যায় রাস্তার পাশে একটি খোলা জায়গায় ঢেউতলা ধাতু এবং টার্ট দিয়ে তৈরি একটি অস্থায়ী ড্রোনের পোড়া ধ্বংসাবশেষ পড়ে আছে। একই দিনে গাজার সবচেয়ে উত্তরের শহর বেতলাহিয়ায় ড্রোন হামলায় আলাতাল পরিবারের ৬ সদস্য নিহত হন। এছাড়া ভোরে পৃথক হামলায় পূর্ব জাবালিয়া শরণার্থী শিবিরের আসালিয়া পরিবারের ৭ সদস্য নিহত হন, যাদের মধ্যে একজন বিবাহিত দম্পতি এবং তাদের ৫ সন্তানও ছিলেন। ঠিক ২ দিন পর ১৯ এপ্রিল মাওয়াসিতে একটি ব্রিটিশের ফিল্ড হাসপাতালের কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের লক্ষ্য করে আবারও চালানো হয় ড্রোন হামলা। সে হামলায় ৫ জন নিহত হন। নিহতদের মধ্যে আবু আল নিদা পরিবারের ৩ জন সদস্য ছিলেন, যাদের মধ্যে ২ জন নারীও ছিলেন। ছবিতে দেখা গেছে আর ড্রোনের ধ্বংসাবশেষের কাছে পুরো তাঁবু বিধ্বস্ত হয়ে কাপড় ও অন্যান্য গৃহস্থালী জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আবার ২১ এপ্রিল একই স্থানে কার্জা ক্যাফের বিপরীতে একটি তাঁবুতে স্কাই স্ট্রাইপার ড্রোন হামলা চালানো হয়। সে হামলায় হাসান আবু জাইদ এবং ইসরায়েল মাগারি নামে এক বিবাহিত দম্পতি নিহত হন। এই হামলা সম্পর্কে অস্ত্র গবেষক এবং সাবেক মার্কিন সেনাবাহিনীর বিস্ফোরক অস্ত্র নিষ্কাশন বিশেষজ্ঞ বলেন, ড্রোনগুলো তাঁবু এবং স্কুলে আঘাত করার জন্য ব্যবহৃত বোমা এবং ক্ষেপণাস্ত্রের মতোই। সবচেয়ে বড় পার্থক্য হলো এগুলো লোটারিং যুদ্ধাস্ত্র, অর্থাৎ ড্রোনগুলো সংঘর্ষের আগে নির্দিষ্ট সময়ের জন্য একটি লক্ষ্যবস্তুকে ঘিরে ফেলতে পারে। গাজা শিশুদের চোখের আলো কেড়ে নিচ্ছে ইসরায়েলের সেনারা। মার্চ মাসের ২৫ তারিখ গাজার বেতলাহিয়ায় সকালটা ছিল অন্য সব দিনের মতোই। ঘরের বাইরে খেলতে বের হয় ৭ বছরের মোহাম্মদ হিজাজি একটুখানি আনন্দের খোঁজে। চারপাশে ধ্বংস, শ্বাসরুদ্ধ বাতাস, অজানা আতঙ্ক, তবুও শিশুদের মন তো যুদ্ধ মানে না। কিন্তু সেদিনে সকালটা স্বাভাবিক রইল না। হঠাৎ এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে গোটা এলাকা। মুহূর্তে নেমে আসে নীরবতা, তারপর চিৎকার। নিভে গেল মোহাম্মদের ডান চোখের আলো, থমকে গেল সেই নিষ্পাপ শিশুর শৈশব। আর যুদ্ধ শুরুর পর থেকে একের পর এক হামলা আর অবিস্ফোরিত বোমায় গাজা শিশুদের চোখের আলো কেড়ে নিচ্ছে ইসরায়েলি সেনারা। বিস্ফোরণের পর মোহাম্মদের বাবা খালেদ হিজাজি ছুটে যান সেখানে। তিনি দেখতে পান রক্তাক্ত ছেলের ছোট্ট দেহটা পড়ে আছে মাটিতে। আশপাশে আরো কিছু শিশুর কান্নাও শোনা যাচ্ছিল, কেউ আবার একেবারে নিঃশব্দে দাঁড়িয়ে। বিস্ফোরণটা ঘটেছিল এক অবিস্ফোরিত বোমার কারণে, যেটি ইসরায়েলি বাহিনী তাদের সামরিক অভিযানের সময় রেখে গিয়েছিল। তার ডান চোখটা আর কখনো আলো দেখবে না। ডাক্তাররা চেষ্টা করেছিলেন, কিন্তু গাজার সীমাবদ্ধ চিকিৎসা ব্যবস্থার মধ্যে অনেক চেষ্টা করেও তারা কিছু করতে পারেনি। পরে তাকে একটি বিশেষ চক্ষু হাসপাতালে পাঠানো হয়, কিন্তু তার অবস্থার উন্নতি হয়নি। ফিলিস্তিনি কিশোরী মাইসা আল গান্দুরও একই পরিস্থিতির শিকার হয়। একসময় স্বপ্ন দেখত চিকিৎসক কিংবা শিক্ষক হওয়ার, কিন্তু মাত্র ১৪ বছর বয়সে এক ইসরায়েলি হামলায় তার চোখের দৃষ্টিও চলে গেছে। মাইসা বলেছে, আমরা গাজায় আর জীবনযাপন করছি না, কেবল মৃত্যুর জন্য অপেক্ষা করছি। আমাদের জীবন মৃত্যুতে পরিণত হয়েছে। মাইশা, তার ছোট বোন ইয়ারা ও ভাই মোহাম্মদ ৩ জনেই ২৬ জুলাই গাজা উপত্যকার খান ইউনিসের আল কারারা শহরের ইলাবুন হাই স্কুলে গোলাবর্ষণে আহত হয়। ইসরায়েলি বাহিনীর ওই হামলায় তাদের শরীরে ছিন্ন ভিন্ন শার্পনেলের টুকরো বিদ্ধ হয়। মাইশার ২ চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। ইয়ারা এক চোখ হারিয়ে ফেলে, আর মোহাম্মদ মাথায় মারাত্মক আঘাত পায়। তাদের পরিবার কয়েকবার বাসস্থান ছেড়ে পালিয়ে শেষ পর্যন্ত নিরাপত্তার আশে ওই স্কুলে আশ্রয় নিয়েছিল, কিন্তু সে আশ্রয়স্থলে নেমে আসে মৃত্যুর ছায়া। তুরস্কের ভয়ঙ্কর পদক্ষেপ, উত্তেজনার মধ্যে যুদ্ধজাহাজ পাঠালো পাকিস্তানে।
ভারত পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যে এবার আরও এক ভয়ানক দুঃসংবাদের সম্মুখীন নয়াদিল্লি। তুরস্কের একটি যুদ্ধজাহাজ পাকিস্তানের করাচি বন্দরে ভিড়েছে, যা ভারতের জন্য ব্যাপক কূটনৈতিক ও সামরিক উদ্বেগ সৃষ্টি করেছে। পাকিস্তান নৌবাহিনী রোববার এক বিবৃতিতে জানিয়েছে, তুর্কি নৌবাহিনীর যুদ্ধজাহাজ টিসিজি বুয়ো কাদার করাচি বন্দরে নোঙর করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে, করাচি বন্দরে তুরস্কের যুদ্ধজাহাজ ভিড়ের ঘটনাকে পাকিস্তান দুদেশের মধ্যে সমুদ্র নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক জোরদারের অংশ বললেও ভারত এতে সন্তুষ্ট নয়। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে তুরস্কের এমন পদক্ষেপে ভারত উদ্বিগ্ন। খবরে বলা হয়, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা অনেক দিনের পুরনো হলেও এই জাহাজের আগমন এমন এক সময় ঘটল যখন পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক চরম উত্তেজনার পর্যায়ে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে তুরস্কের যুদ্ধজাহাজের উপস্থিতিকে ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। পাকিস্তান নৌবাহিনীর ডিরেক্টরেট জেনারেল পাবলিক রিলেশনস ডিজিপিআর জানিয়েছে, করাচি বন্দরে পৌঁছানোর পর তুর্কি যুদ্ধজাহাজটিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কয়েকদিন করাচি বন্দরে অবস্থানকালে তুর্কি নাবিকরা পাকিস্তান নৌবাহিনীর সদস্যদের সঙ্গে যৌথ কার্যক্রম ও অনুশীলনে অংশ নেবেন। এই সহযোগিতা পারস্পরিক বোঝাপড়া ও সামুদ্রিক সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেছে দুপক্ষ। গত কয়েক বছরে তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক উল্লেখযোগ্যভাবে গভীর হয়েছে। তুর্কি প্রতিরক্ষা কোম্পানিগুলো পাকিস্তানের সাবমেরিন আপগ্রেড প্রকল্পে সহায়তা করেছে। পাশাপাশি ড্রোন সহ নানা ধরনের সামরিক সরঞ্জাম পাকিস্তানে সরবরাহ করেছে তুরস্ক। এছাড়া দুই দেশের মধ্যে নিয়মিত যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে আতাতুর্ক 13 নামের একটি যৌথ মহড়া, যেখানে উভয় দেশের বিশেষ বাহিনী অংশ নেয়। তবে সম্প্রতি করাচিতে তুরস্কের সামরিক বিমান অবতরণের পর দুশ্চিন্তায় পড়েছে নয়াদিল্লি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, তুরস্ক পাকিস্তানে অস্ত্র সরবরাহ করছে। যদিও তুরস্ক এই দাবি অস্বীকার করে বলেছে, তাদের সামরিক বিমানে পাকিস্তানে অবতরণ ছিল কেবল জ্বালানি গ্রহণের জন্য, অস্ত্র সরবরাহের অভিযোগ ভিত্তিহীন। আতঙ্কে ভারত, বাংলাদেশ পাকিস্তান সীমান্ত নিয়ে নতুন পরিকল্পনা। ভারতের নিরাপত্তা মহলে নতুন করে দুশ্চিন্তা তৈরি হয়েছে পাকিস্তান ও বাংলাদেশ সীমান্ত নিয়ে। সম্প্রতি পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার রেশ না কাটতেই ভারতের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও পাকিস্তান সঙ্গে সীমান্ত সংক্রান্ত উত্তেজনা আরও জটিল আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারি সূত্রে বরাতে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ভারত সরকার বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এ 16টি নতুন ব্যাটালিয়ন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এতে 17,000-এর বেশি নতুন সদস্য নিয়োগ করা হয়। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল ভারত বাংলাদেশ এবং ভারত পাকিস্তান সীমান্তে নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করা। সূত্র মতে বিএসএফ এর যেসব অংশে বর্তমান সীমান্তে কাজ করছে তারা একাধিক দায়িত্ব পালনের কারণে ব্যাপক চাপের মুখে রয়েছে। নতুন ব্যাটালিয়নগুলো গঠন করা হলে সীমান্ত পাহারায় নিযুক্ত বাহিনীর উপর চাপ কম হবে এবং তারা আরও দক্ষতার সঙ্গে নিরাপত্তা রক্ষা করতে পারবে। এছাড়া ভারত সরকার দুটি নতুন সেক্টরাল হেডকোয়ার্টার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। একটি জম্মুতে, যা পাকিস্তান সীমান্তের নজরদারি কেন্দ্র হিসেবে কাজ করবে, অপরটি মিজোরামে, যা বাংলাদেশ সীমান্ত ঘিরে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে গুরুত্ব দেবে। এই অফিসগুলোর মাধ্যমে সাইবার গোয়েন্দা কার্যক্রম, সীমান্তবর্তী গ্রামগুলোর উপর নজরদারি আর ড্রোন চিহ্নিতকরণ ও মাদক পাচার রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যম পিটিআই জানিয়েছে, সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনায় ভারত উদ্বিগ্ন, যেমন বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক দূরত্ব ও আস্থার ঘাটতি, পাকিস্তান সীমান্তে ঘন ঘন সন্ত্রাসী অনুপ্রবেশ, পেহেলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীর সংশ্লিষ্টতা ও সীমান্ত অঞ্চলে মাদক ও অস্ত্র পাচারের ঘটনা বেড়ে যাওয়া। এছাড়া সম্প্রতি পাকিস্তানি হ্যাকারদের দ্বারা ভারতীয় প্রতিরক্ষা ওয়েবসাইট হ্যাক হওয়ার ঘটনাও ভারতকে আরও সতর্ক করতে বাধ্য করেছে। বর্তমানে বিএসএফ এর পূর্বাঞ্চলে আসামের শিলচর, মিজোরামের আইজল ও মণিপুরে 3টি প্রধান শাখা রয়েছে। পশ্চিমাঞ্চলের জম্মুতে রয়েছে 4টি শাখা, যেগুলো মূলত পাকিস্তান সীমান্তে সক্রিয়। নতুন ব্যাটালিয়ন এবং অফিস স্থাপনের মাধ্যমে সীমান্তে সন্ত্রাস, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও গোয়েন্দা তৎপরতা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে ভারতীয় কর্তৃপক্ষ প্রত্যাশা করছে। যুক্তরাষ্ট্র রাশিয়াকে হার মানাবে চীনের নতুন যুদ্ধবিমান। তাইওয়ান নিয়ে ভবিষ্যতে সংঘাতের আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে টক্কর দেওয়ার প্রস্তুতি নিচ্ছে চীন। তারই ধারাবাহিকতায় তাদের বিমান বাহিনীতে যুক্ত হয়েছে নতুন 6ষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান। জানা গেছে, এই যুদ্ধবিমান 1000 কিলোমিটার দূর থেকে 2 ঘন্টা পর্যন্ত গুয়ামে বিদেশি ঘাঁটির আকাশসীমা অবরোধ করতে পারে। আমেরিকান B-21 স্টিলথ বোমারু বিমানের বিরুদ্ধে চীনের পিপলস লিবারেশন আর্মির দুর্বলতার কথা মাথায় রেখে
তৈরি করা হয়েছে এই বিমান। জিঙ্কোগো পাতার আকৃতির এই যুদ্ধ বিমানটিকে অনানুষ্ঠানিকভাবে J-36 নামে ডাকা হয় এবং পিএলএ এটি তৈরি করেছে। চায়না শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি কর্পোরেশনের মালিকানাধীন প্রকাশনা শিপবোর্ন ওয়েপন্সের নিবন্ধ অনুসারে যখন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানটি নিয়োজিত থাকবে তখন পিএলএ বহু দূর থেকে অনুপ্রবেশ করার চেষ্টাকারী মার্কিন যুদ্ধ বিমানগুলোকে বাধা দিতে সক্ষম হবে। এতে বলা হয়েছে যে 1 থেকে 2 ঘন্টা স্থায়ী আকাশসীমা অবরোধ পরিচালনা করা এবং দূর থেকে গুয়ামে ঘাঁটির বিমান প্রতিরক্ষা দমন করাও এটির দ্বারা সম্ভব হবে। এর ফলে মার্কিন নৌবাহিনী এবং বিমান বাহিনীর পক্ষে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আকাশের শ্রেষ্ঠত্ব বজায় রাখা এবং প্রথম দ্বীপ শৃঙ্খলের মধ্যে চীনা সামরিক বাহিনীর ধারাবাহিক অভিযানে সামরিকভাবে হস্তক্ষেপ করা কঠিন হয়ে পড়বে। ম্যাগাজিনের মার্চ সংস্করণে বিশ্লেষকরা বলেছেন, যদিও তারা কখনো তাইওয়ানের উপর যুদ্ধে লিপ্ত হয় তাহলে মূল ভূখণ্ডে চীনা এবং মার্কিন বিমান বাহিনী সম্ভবত চীনা উপকূল থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে আকাশসীমা নিয়ন্ত্রণের জন্য লড়াইয়ে মনোনিবেশ করবে। নিবন্ধে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে উন্নয়নাধীন চীনা স্টিলথ বিমানটিকে তার বিকাশকারী চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের ঘাঁটির কাছে বারবার পরীক্ষামূলক উড্ডয়ন করতে দেখা গেছে, যা ইঙ্গিত দেয় যে এটি দ্রুত অগ্রগতি করেছে। মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান F-47 এর কথা ঘোষণা করেছিল, তবে এই বিষয়ে খুব কম বিশদ প্রকাশ পেয়েছে। ভারতের একাধিক সামরিক ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানি হ্যাকাররা। ভারত শাসিত কাশ্মীরে পহেলগামে সন্ত্রাসী হামলার পর ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতের একাধিক প্রতিরক্ষা ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে পাকিস্তানি হ্যাকাররা। প্রতিরক্ষা সূত্রে বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সাইবার আক্রমণের ফলে লগ ইন তথ্যসহ প্রতিরক্ষা কর্মীদের সম্পর্কে সংবেদনশীল তথ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। পাকিস্তান সাইবার ফোর্স নামের একটি এক্স হ্যান্ডেল দাবি করা হয়েছে তাদের হ্যাকাররা ভারতের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এবং মনোহর পারিকর ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের সংবেদনশীল তথ্যের অ্যাক্সেস পেয়েছে। পোস্টে ভারতের আর্মড ভেহিকল নিগম লিমিটেডের একটি ওয়েব পেজের ছবি শেয়ার করে পাকিস্তান সাইবার ফোর্স। ছবিতে দেখা গেছে একটি ভারতীয় ট্যাঙ্কের জায়গায় একটি পাকিস্তানি ট্যাঙ্ক রাখা হয়েছে। আরেকটি পোস্টে দাবি করা হয়েছে তারা মনোহর পারিকর ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস ওয়েবসাইটের 1600 ব্যবহারকারী 10 GB র বেশি ডাটা অ্যাক্সেস করেছে।